দর্শক আসসালামু আলাইকুম। দিন যত গড়াচ্ছে বিএনপির মনে হচ্ছে যে ভোটের রাজনীতিতে বিএনপির চিন্তা তত বাড়ছে, বিএনপির বিপদ তত বাড়ছে। কেন মনে হচ্ছে এটি আমার কাছে? তা এক করে আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করছি। সর্বপ্রথম আমি আমার যে মতামতের জায়গাটি আপনাদের সামনে তুলে ধরছি তা কিন্তু পুরোটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এবং ব্যক্তিগত মতামত নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করি। সর্বপ্রথম হচ্ছে যে জনাব তারেক রহমানের দেশে ফেরার যেই বিষয়টি সেটি আমার কাছে মনে হয়েছে যে এটি খুবই দেরি হয়ে গেছে। কিন্তু আমি আবার এটিও বলব যে একই সঙ্গে যে একটা দলের বা একটা দেশের একজন ভাইটাল ব্যক্তির আপনার নানান রকমের সমস্যা থাকতেই পারে এবং সেই সমস্যাকে উপেক্ষা করে বা সমস্যাকে কাটিয়ে তার ফিরে আসতে হয়তোবা একটু দেরি হচ্ছে। যেটি আমি গত এপিসোডে বলেছিলাম যে উনি মিড নভেম্বরে ফিরছে এবং এটি নিয়ে কিন্তু অলরেডি সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু সংবাদ করা হয়ে গেছে। এখন আমরা যদি দেখি যে জনাব তারেক রহমান দেশে আসার পরে আরো কিছু নির্বাচনী সিচুয়েশন পরিবর্তন হবে তা ঠিক আছে। কিন্তু এর মধ্যে আমার কাছে যেটি বিপদ বা যেটি শঙ্কার মনে হচ্ছে যে বিএনপির জন্য সেটি হচ্ছে নির্বাচনের আসন। নির্বাচন যত ঘনিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো ততটাই তৎপর হয়ে উঠছে এবং হিসাব নিকাশ সমীকরণ সবকিছু শুরু হয়ে গেছে যে কে কোন দলের সাথে জোট করবে, কার সঙ্গে জোট করে তারা কে সংসদে রিপ্রেজেন্ট করবে। এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির বিপদ ততটাই বাড়ে। কেন? সংসদে হচ্ছে আসন মাত্র ৩০০টা। এখন এই ৩০০টার মধ্যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে যারা শরিক দলগুলো আছে তারা হিসাবই দিয়েছে হচ্ছে আপনার ২৫০টার মতো। আমি যদি ধরি ২৪০টা কি ৪৩টার মতো আপনার আসন তারা চেয়েছে শরিক দলগুলো। সেখানে কিন্তু এনসিপি আসে নাই। আবার অপরদিকে আমরা শুনতে পাচ্ছি যেটি এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে এসছে সেটি হচ্ছে এনসিপিও পর্দার আড়ালে বিএনপির সঙ্গে আলোচনা করছে এবং সেখানে আপনার ৫০টা আসন চেয়েছে। ভাই এইখানেই তো হচ্ছে ২৯৫টা কি ২৯৮টা সিট চলে যায়। তার মানে বিএনপির নিজের ভাগ্যে আর মাত্র ২টা সিট থাকে। এখন এই বিষয়গুলো আমরা কিভাবে দেখছি বা আমি কিভাবে দেখছি? সর্বপ্রথম দর্শক যেটি আমার কাছে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান আসার পরে তারেক রহমান এবং বেগম জিয়া আমার কাছে মনে হচ্ছে মানে খালেদা জিয়ার কথা বলছি তারা দুই মা ছেলেই হচ্ছে আপনার নির্বাচনের মাঠে অ্যাক্টিভ হয়ে যাবেন এটা আমার কাছে একটা প্রাথমিক ধারণা আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান আসার সাথে সাথেই উনি একদিন দুই দিন একটু হয়তোবা একদিন একটু রেস্ট নিবেন বা দুই দিন একটু রেস্ট নিলেন একটা সপ্তাহ চলে গেল সবার সাথে একটু সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় বাংলাদেশটাকে দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশটাকে দেখা এবং সবকিছু মিলিয়ে হয়তোবা তারেক রহমান একটু সময় নিয়ে নির্বাচনের মাঠে চলে এলেন এবং ওই সময়ের মধ্যে তিনি মার সঙ্গে আলোচনা করবেন এবং আলোচনা করে তারা দুই মা ছেলেই হয়তোবা সক্রিয় হয়ে যাবেন মাঠে এবং সক্রিয় হয়ে গেলে এবং আমি মনে করি যে জনাব তারেক রহমান খালেদা জিয়ার কাছে থেকে একটু দীক্ষাও নিতে পারেন এই ব্যাপারটাতে এবং রিসেন্টলি জনাব তারেক রহমান বলেছেন যে আওয়ামী লীগ চলে গেছে মাঠে কিন্তু চাঁদাবাজিও নেই এটি তারেক রহমানের ভুল কথা আমার কাছে মনে হয় এবং তারেক রহমান এই কথাটি যদি বলে থাকেন তবে আমার কাছে মনে হয় যে তারেক রহমান ভবিষ্যতে আরো কিছু আমার মনে হয় যে একটু মাথায় রাখা উচিত কারণ বিএনপির আমি নরমাল কেন যাব আমি যদি কারওয়ান বাজারেই যাই সেখানে সিএনজিতে এখনো মানে ওই আগের নীতিতে ফুটপাতের মধ্যে বা সিএনজি দাঁড়ায় বা ওখানে যে স্ট্যান্ড গুলো আছে সেখান থেকে এখনো টাকা তোলা হয় চাঁদা তোলা হয় এবং সেই জায়গাগুলোতে কিন্তু আপনার কি বলে বিএনপির লোকও আছে জামায়াতের লোকও আছে আবার অন্যান্য লোকেরাও আছে আমরা জানি এনসিপির ওরাও চাঁদাবাজিতে কিছুদিন আগেও মোহাম্মদপুরে একই ব্যক্তির চাঁদাবাজির কথা এসছে তো আমি মনে করি যে তারেক রহমান যদি নির্বাচনের আগে বা ভোটের আগে এই বক্তব্যগুলো যদি একটু উনি অ্যাভয়েড করতে পারেন আমার কাছে মনে হয় যে এটি ভালো হবে এবং ওনার আশেপাশের থেকে কথা না শুনে রিপোর্ট না শুনে আমি মনে করি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন সামনে সবকিছু চলে আসে তারেক রহমান যদি একটু সোশ্যাল মিডিয়াতে চোখ বুলান এবং সেটি যদি নিজে তার বিশ্বস্ত লোকদের দিয়ে যদি একটু যাচাই বাছাই করান আমার কাছে মনে হয় যে এটি সত্য তথ্য উনি পেয়ে যাবেন
এবং আমরা পরে যেটি বলছিলাম আর কি, যে আসন নিয়ে, এই আসনের জায়গাটাতে এখন উনি আসার পরে উনি ডেফিনেটলি শরিক দলদের সাথে বসবেন এবং বসার পর সেখানে আলাপ আলোচনা হবে। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে শরিক দলদের জন্য তারেক রহমান সম্ভবত ৫০ থেকে ৬০টা, মানে ৬০টা সিট হয়তোবা শরিকদের জন্য বা যাদের সঙ্গে আছে, ম্যাক্সিমাম গেলে হয়তোবা আপনার ৭০টা সিট হয়তোবা উনি ছেড়ে দিতে পারেন, কিংবা ৬২টা কিংবা ৬৬টা, এইরকম একটা ফিগারে উনি সিট ছেড়ে দিতে পারেন তার শরিক দল এবং যাদের সঙ্গে জোট করবেন সেই জোটদের জন্য। অতএব আমি যেটা দেখতে পাচ্ছি যে এইরকম ভাবে যদি বিএনপি ছেড়ে দেয় তাহলে বিএনপির জন্য ঠিক আছে, কারণ রাজনৈতিক হিসাব নিকাশ যে যে দল আপনার তার নিজ জায়গা থেকে তো ডেফিনেটলি চাইবে যে আসন নেয়ার জন্য, কিন্তু সব জায়গায় তো ডেফিনেটলি আসন দেয়া সম্ভব নয়, কারণ বিএনপি নিজে চাইবে কমপক্ষে ২০০ আসনে জয়ী হওয়ার জন্য, এবং ১০০ আসন ছেড়ে দিতে বিএনপি কখনোই এটা করবে বলে মনে হয়। বিএনপি চাইবে যে বিএনপি নিজে ২০০ থেকে ২২০টা আসনে জিতে আসুক, এবং বাকি ৮০টা আসন কিংবা ৭০টা আসন হয়তোবা শরিকদের জন্য তিনি ছেড়ে দিতে পারেন। কিন্তু চিন্তার বিষয় সেখানেই দাঁড়ায় যে এই জোটগুলো যখন বিএনপিকে প্রেশারাইজ করছে যে আমাদের এখন পর্যন্ত যে হিসাবটি আছে ২৪৩টা আসনে, আমি একটা কয়েকটা গণমাধ্যমে দেখেছি ২৪০টা থেকে ২৪৩টা আসনেই তারা প্রার্থী লিস্ট দিয়েছে। এখন যদি ৩০০ আসনের মধ্যে যদি ২৪০টা এখানেই চলে যায় শরিক দলদের সাথে, তা বিএনপি নিজেরই তো থাকে ৬০টা আসন। অতএব এখন প্রশ্ন উঠছে যে বিএনপি কি তাহলে একক সরকার করতে পারবে না? বিএনপি কি তাহলে একটা জোট সরকার করতে যাচ্ছে? বাংলাদেশ কি তাহলে একটা জোট সরকার করতে যাচ্ছে? কারণ জোট সরকার যদি হয় তাহলে জোট সরকারের অভিজ্ঞতা আমরা অতীতেও দেখেছি। জোট সরকারের অভিজ্ঞতা আমরা সম্প্রতি আমরা পাকিস্তানে দেখতে পেয়েছি। আমরা জোট সরকারের অভিজ্ঞতা আমরা বিজেপিতে দেখতে পেয়েছি। যে বিজেপির মধ্যে লাস্ট ভারতের বিজেপিতে আমরা দেখতে পেয়েছি জোট সরকারের একটা সমস্যা। জোট সরকারের কিন্তু একটা সমস্যা। আর বাংলাদেশের মতো রাজনৈতিক পরিস্থিতি যেখানে হচ্ছে এমনিতেই আমরা বিভিন্ন আপনার সমস্যায় ভুগছি, সেই সমস্যাগুলো পেরিয়ে আমরা যখন আপনার কি বলে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছি, সেগুলোর মধ্যে দিয়ে যখন আবার জোট সরকার আসবে সেই সমস্যা কিন্তু আরো বড় সমস্যার তৈরি করতে পারে। এমনিতেই আমরা জানি যে পিআর নিয়ে, তারপরে গণভোট নিয়ে, তারপরে জুলাই সনদ নিয়ে, এগুলো নিয়ে নানান রকমের হিসাব নিকাশ চলছে, এবং মজার ব্যাপার হচ্ছে অনেক ইসলামী দল কিন্তু আপনার জামাতের সাথে যাচ্ছে না, তারা কিন্তু বিএনপির সাথে থাকতে চাইছে। মানে সময় যত এগিয়ে যাচ্ছে বিএনপির আহ, মানে বিএনপির জায়গাটা কিন্তু আরো ভারী হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে হিসাব নিকাশের জায়গা কিন্তু পাল্টে যাচ্ছে। অতএব আসন ভাগাভাগি নিয়ে এখন বিএনপি কতখানি বিপদে আছে সেটি আমি আশঙ্কা করছি, এমনটাই যে বিএনপি আসলে কোনো চাপই নিচ্ছে না এটি নিয়ে, আমার কাছে মনে হয়। কারণ বিএনপি এত বড় একটা দল, সে নেগোসিয়েশনে অনেকটাই এগিয়ে থাকবে, এবং বিএনপির ছত্রছায়ায় যারা যাবে তারা ডেফিনেটলি ৭০টা থেকে ৮০টার মতো আসন নিয়েই হয়তোবা তারা বিএনপির সাথেই থাকবে, এবং বিএনপি তাদের অনেককেই ছাড় দিবে, এবং হেভি ওয়েটদেরকে ডেফিনেটলি বিএনপি ছাড় দিবে, এমনটাই আমি আশা করছি, এবং এখন পর্যন্ত এমনটাই। কিন্তু বিএনপি যে ২০০ থেকে ২২০টা আসন বিএনপি তার নিজের জন্য রাখবে, এটি আমার কাছে মনে হচ্ছে। এখন এর থেকে যদি কম হয় তাহলে সরকার, জোট সরকার হবে কিনা, এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ইকুয়েশন তৈরি হবে। এবং যদি জোট সরকার তৈরি হয়, এবং এটি এটি আমি মনে করি যে বিএনপির যেই এজেন্ডা, যে ৩১ দফা, সেই ৩১ দফার মধ্যে কিন্তু এটা আছে যে বিএনপি সকলকে নিয়ে একত্রে একটা সরকার গঠন করবে। এখন বিএনপি কি তার প্রথম কমিটমেন্ট ওই জায়গাটিতেই রাখবে কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। এবং তারেক রহমান নভেম্বরে আসার পর, আমি আগামী মাসে আসার পর কি গেম হতে যাচ্ছে রাজনীতিতে, এবং রাজনীতির যে ধারা বা রাজনীতির যেই পরিস্থিতি, সেটি অনেকটাই পাল্টে যাবে, এবং সেই পাল্টে যাওয়া চিত্র দেখার অপেক্ষায় আছি। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।